আমরা বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের কর্মকাণ্ড দেখে যার পর নাই হতাশ হচ্ছি, স্তম্ভিত হচ্ছি এবং লজ্জিত হচ্ছি। আমাদের কাছে মনে হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কি ক্যান্টনমেন্টকে বাংলাদেশ থেকে আলাদা রাষ্ট্র ঘোষণা করেছে? ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশ এটি কি আলাদা দুটি সত্তা? বাংলাদেশ আলাদা একটি রাষ্ট্র, ক্যান্টনমেন্ট কি আলাদা একটি রাষ্ট্র? বাংলাদেশের বর্তমান নির্বাহী প্রধান রাষ্ট্রপ্রধান যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ক্যান্টনমেন্টের রাষ্ট্রপ্রধান কি ওয়াকারুজ্জামান? আমাদের কাছে এটিই মনে হচ্ছে। আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি আন্তর্জাতিক অপরাধ আদালত যে 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের, বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু করেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এর ভিতরে গত দুদিন আগে আইএসপিআর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে যে তারা 15 জন সেনা কর্মকর্তাকে অ্যাক্টিং, যারা বর্তমান রানিং দায়িত্ব পালন করছে, তাদেরকে তারা তাদের হেফাজতে নিয়েছে। এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে আইএসপিআর দাবি করলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদর দাবি করলেন, এখনো পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেছে, তাদেরকে আদালতে হাজির করা হয় নাই, অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয় নাই। অথচ আমরা জানি বর্তমান সাংবিধানিক যে রুলস রয়েছে, সেখানে কোনো কোর্ট বা আদালত যদি কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাহলে তাকে গ্রেপ্তার করে 24 ঘন্টার ভিতরে সেই আদালতে হাজির করতে হয়। এরপরে আদালত ডিসাইড করে তাকে কি জামিন দিবেন, নাকি তাকে ডিটেনশন দিবেন, নাকি তাকে আলাদা কোনো ডিভিশন দিবেন, নাকি অন্য কোনো জায়গায় কি করবেন সেটি আদালত সিদ্ধান্ত দেয়। কিন্তু আমরা ওয়াকারুজ্জামানের কর্মকাণ্ড দেখে এখানে হতভম্ব হয়ে যাচ্ছি। তিনি 24 ঘন্টা পার হয়ে গেলেও দাবি করেছেন যে আমরা সংবিধানের নিয়মের ভিতরেই থাকতে চাই, বাংলাদেশের সংবিধানে যে আইন এবং যে বিচার ব্যবস্থা রয়েছে তার বাইরে যেতে চাই না। অথচ এই সেনা অধিকারীদেরকে গ্রেপ্তার করার 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত যে সংস্থা, যে প্রতিষ্ঠান এদেরকে ওয়ারেন্ট ইস্যু করেছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে এখনো পর্যন্ত হাজির করা হয় নাই। উল্টো আমরা যেটা দেখেছি, দেখুন আজকের পত্রিকায় তারা ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত বিল্ডিংকে, ভবনকে অস্থায়ী একটি জেলখানা হিসেবে ঘোষণা করেছে। এই অধিকার কে দিয়েছে? এটি কোন জায়গা থেকে, সংবিধানের কোন জায়গায়, কোন আইনের ভিত্তিতে এটা বৈধ বা এটা আপনি করতে পারেন? সেনাবাহিনী বা সেনা প্রধান এটা করতে পারে, আইএসপিআর সেনা সদর এটা করতে পারে, এটি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করতে হবে। তো বাংলাদেশের জনগণের কাছে এটি পরিষ্কার না করে নিজেদের ইচ্ছা মতো কাজ করলে তো সেটি আলাদা রাষ্ট্র বলা যাবে, সেটাকে বাংলাদেশের একটি আলাদা একটি প্রতিষ্ঠান এটাকে বলা যায় না। আপনি আজকে আপনার বাহিনীর লোকদেরকে তাদের সেভ করার জন্য, তাদেরকে সুন্দর জামাই আদরে রাখার জন্য, বিচারিক প্রক্রিয়া থেকে তাদেরকে বিরত রাখার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য, দণ্ডবিধি থেকে তাদেরকে রক্ষা করার জন্য আপনি যে পায়তারা করছেন, আচ্ছা বলুন তো প্রিয় দর্শক, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের মাধ্যমে সেনাপ্রধানকে যদি এটি আমরা জানানোর চেষ্টা করি যে আজকে যদি ওই পাহাড়ে কেউ একজন, রাঙামাটি বা চট্টগ্রামের পাহাড়ে কেউ একজন কোনো একটা অপরাধ করলো, অপরাধ করার পরে সেইখানের সংস্থা তাকে গ্রেপ্তার করে বলে দিল যে হ্যাঁ ঠিক আছে, আমরা তাকে হেফাজতে নিয়েছি, এই আমার পাহাড়ের ভিতরেই একটা ভালো ঘর আছে, সেখানে আমরা তাকে বন্দি করে রেখেছি, ঢাকায় নিতে হবে না। অপরদিকে রংপুর থেকে কেউ একজন, হয়তো বিএনপির কোনো একটা নেতা, তার বিরুদ্ধে একটা রায় হলো, এবার ওখানকার যিনি নেতা তিনি বললেন যে না, আমার এখানে এই রংপুরে একটা ভালো জায়গা আছে, সেখানে আমি তাকে গ্রেপ্তার করে বন্দি করে রাখলাম। এরপরে মনে করেন বরিশাল থেকে জামাতের কোনো একজন নেতা, তাকে ওরকম একটা সাজা হলো, তারা ওখান থেকে বলল যে না, ওই ঢাকা পর্যন্ত নিতে হবে না, আমরা আমাদের নিজেদের তত্ত্বাবধানে এখানে তাকে রাখার মতো ব্যবস্থা করেছি। এটা কি বাংলাদেশ? এটাকে বাংলাদেশ বলে? আপনার এই কর্মকাণ্ড দেখে তো দুদিন পরে সবাই এটা শুরু করবে না, এর নিশ্চয়তা কি? আপনি তো উস্কে দিচ্ছেন। আপনি
সেনাবাহিনীকে এবং রাষ্ট্রকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন কেন? পরিষ্কার কথা, বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর প্রতি তাদের যে আস্থা, যে বিশ্বাস, যে ভালোবাসা রয়েছে, এবং সেনাবাহিনীর নাম উচ্চারণ করার সাথে সাথে আমরা বুকে হাত দিয়ে গর্বের সাথে উচ্চারণ করি, আমাদের গর্বের প্রতীক। এখনো পর্যন্ত সেনাবাহিনীর কাউকে দেখলে আমাদের বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, অথচ সেই সেনাবাহিনীর গুটি কয়েক লোক, দুর্বৃত্ত, গুটি কয়েক সন্ত্রাসী, অস্ত্রধারী, তারা রাষ্ট্রের জন্য নয় বরং একটি দলকে সার্ভ করতে গিয়ে, একটি দলের পারপাস সার্ভ করতে গিয়ে তারা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মতৎপরতায় তারা লিপ্ত হয়েছিল। তাদেরকে যখন তাদের কৃত অপরাধের কারণে সাজা দেয়া হয়েছে, আপনি তখন তাদেরকে সেখানে আলাদা করে তাদেরকে ব্রাহ্মণ বানিয়ে সেখানে ব্রাহ্মণের মতো রাখছেন, আর বাংলাদেশের বাকি সবাই নমশূদ্র না? আমরা সেনাপ্রধানের এই প্রচেষ্টাকে তীব্রভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। বাংলাদেশের জনগণ এই ব্যাপারে অবশ্যই সচেতন আছে। এটি ভাবার কোনো সুযোগ নাই যে আপনি আপনারা যা করবেন বাংলাদেশের জনগণ সেটি মেনে নেবে। এটি মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। নিয়ম অনুযায়ী তাকে 24 ঘন্টার ভিতরে ওই সংস্থা অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বারান্দায় চৌকাঠ তাকে পেরোতে হবে। আপনি যদি এটি না করেন, নিঃসন্দেহে আপনি আদালত অবমাননা করেছেন। কোন অধিকারে, কার হুকুমে এইখানে ক্যান্টনমেন্টের ভিতরে এই অস্থায়ী জেলখানা নির্মাণ করলেন? সেই নথি বাংলাদেশ দেখতে চায়, সেই নথি বাংলাদেশের জনগণ দেখতে চায়। এটি জনগণের দেখার অধিকার আছে, বাংলাদেশের জনগণকে এটা দেখাতে হবে। আপনি কোন সংস্থার পক্ষ থেকে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোথায় থেকে পেল? স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাহলে কি মুখোমুখি? এটি কি আলাদা দুটি সত্তা? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ন্ত্রণ করে? এখান থেকে যে সিদ্ধান্ত দেয় ওখানে সেটা বাস্তবায়ন হয় এরকম? নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজস্ব সত্তা, তারা সেখানে যুক্তি, প্রমাণ, দলিল, দস্তাবেজের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেয় সেইটি বাস্তবায়িত করতে হবে? কোনটা? এটি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করে বলতে হবে। কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবার সাথে সাথে সেটি তার দায়িত্ব বর্তায় তখন জেল সুপারের উপরে বা ডিসির উপরে। ডিসির কাছে আবেদন জানানো হয়, তখন ডিসি তার সমস্ত খরচ, ভরণ পোষণ সবকিছু জেলা প্রশাসন বা ওই জেল সুপার বহন করে, জেলের পক্ষ থেকে বহন করা হয়। আপনার এত কি দরকার, কি এত আপনার দায় পড়েছে যে আপনি উপযাচক হয়ে আপনি আপনার নিয়োগ করা সেনাবাহিনীকে সেখানে দায়িত্ব দিয়েছেন তাদেরকে পাহারা দেওয়ার জন্য? এটি তো আপনার দায়িত্ব নয়, আপনি এটি করতে পারেন না। তাহলে আপনি কোন অধিকারে এই কাজটি করলেন? আপনি তো স্পষ্টভাবে বাংলাদেশের মানুষের ভিতরে সেনাবাহিনী একটা ব্রাহ্মণ শ্রেণী এবং বাংলাদেশের অন্যান্য সাধারণ নাগরিক যারা আছে, আমরা যারা আছি, তারা প্রত্যেকেই মনে হয় যে আমরা নমশূদ্র হয়ে গেছি। এই বিষয়ে আর একটা কথা যেটা বলা যায় সেটা হচ্ছে, যখনই আদালত কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে তখনই কিন্তু বা রায় দেয় তখনই কিন্তু তিনি আর চাকরিতে থাকতে পারেন না, তিনি তার চাকরি হারান। এর অনেক উদাহরণ রয়েছে। যেমন আমরা তৎকালীন আইজিপি শহীদুল হক ছিল না, আপনারা শহীদুল হক এর আপনার নাম শুনেছেন, তাকে আদালত 2000 টাকা জরিমানা করেছিল। পরে তিনি কিন্তু আর চাকরি করতে পারেন নাই, তার চাকরি চলে গেছে ওইটার কারণে। এমনকি বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার পরে তাদেরকে কিন্তু আগে আদালতে হাজির করা হয়েছে। বড় বড় রাজনৈতিক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে প্রত্যেকেই কিন্তু ওই আদালতে হাজির করার পরে তারপরে তারা সেখানে ডিভিশন চেয়েছে, আদালত তাদেরকে সেই ডিভিশন মঞ্জুর করেছে, কখনো করেন নাই। এটি তো আদালতের সিদ্ধান্ত, আদালতেই সিদ্ধান্ত দিয়ে দেবে। তাজুল ইসলাম বলেছে যে যদি তাদেরকে গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে। অথচ তারা হাজির করবে কি না করবে, তাদেরকে কোথায় রেখেছে বা কি করে, এখনো পর্যন্ত তাজুল ইসলামকে জানানো হয় নাই, চিফ প্রসিকিউটরকে জানান নাই বা অপরাধ ট্রাইব্যুনালকেও তারা এটি জানান নাই। সুতরাং কে কোন দিকে চলছে, কে কার মতো চলছে? এখানে তো আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী বা সেনাপ্রধান একদিকে বলছে যে আমরা রাষ্ট্রকে সহযোগিতা করছি, আর অপরদিকে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই করছে। সুতরাং এটা কোন ধরনের আচরণ? এটি চলতে পারে না। একটি দেশের ভিতরে দুইজন রাষ্ট্রপ্রধান থাকতে পারে না।
আমরা এটি হতে দিতে পারি না, বাংলাদেশের জনগণ এটি হতে দিতে পারে না। অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী। যে অপরাধীগুলো, তাদেরকে আমরা জামাইয়া ধরে রাখতে পারি না, ওদের পরিচয় একমাত্র অপরাধী, ওদেরকে আমরা ঘৃণা করি। এই অপরাধীদেরকে আগেই আমরা বলেছি, বাংলাদেশের জনগণ ক্ষেপে ওঠার আগে, বাংলাদেশের জনগণ রাস্তায় নামার আগে, নিজেদের ইচ্ছা মতো যাচ্ছে তাই কাজ না করে, বাংলাদেশের জনগণকে আপনাদের চাকর না ভেবে বরং আপনারা জনগণের চাকর, এই মনোভাব পোষণ করে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করুন। আদালত তাদেরকে যেখানে রাখার ইচ্ছা পোষণ করে, যেখানে থাকলে ভালো হয়, কার হেফাজতে থাকলে ভালো হয়, এই সিদ্ধান্ত আদালত তখন জানিয়ে দেবে।